নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিদ্যুৎ খণ্ড বেসরকারীকরণের প্রতিবাদ অব্যাহত, শিলচরেও বিক্ষোভ। বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তাল আতালবস্তি দাসপাড়া। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দলীয় কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল কড়া ব্যবস্থা গ্রহণ করবে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণ রোধ, জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করা এবং বিদ্যুৎ সংশোধনী বিল 2022 বাতিলের দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে 1 থেকে 7 এপ্রিল দেশ জুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে শিলচর পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ। তিনি বলেন, দেশের অত্যাবশ্যকীয় পরিষেবার মধ্যে অন্যতম বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের প্রচেষ্টাকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। যদিও এই প্রতিস্থাপন গোটা দেশের সবকটি রাজ্যে একই সাথে একই নিয়মে করার জন্য কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন জারি করেছিল, কিন্তু স্মার্ট মিটারের জটিলতা ও উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক সংগঠনের আপত্তির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রাজ্যের সরকার প্রতিস্থাপনের কাজ হয় বন্ধ করে দিয়েছে, নতুবা সরকারি কার্যালয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেই প্রতিস্থাপন করেছে। কিন্তু আসামের প্রতিটি প্রান্তের বিদ্যুৎ গ্রাহকদের তীব্র প্রতিবাদকে অগ্রাহ্য করে রাজ্য সরকার সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ঘরে তা দ্রুতগতিতে প্রতিস্থাপন করছে। পরে বিভিন্ন দাবি সংবলিত স্মারকপত্র এজিএম মারফত বিদ্যুৎ মন্ত্রীর কাছে পাঠানো হয়। সেই আন্দোলনটা শুধুমাত্র কিন্তু স্মার্ট মিটারের ব্যাপার নয়, এটা হচ্ছে যে সমস্ত যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ছিল সেইগুলিকে মানে ন্যাশনালাইজ যে সেক্টরগুলি সেটাকে প্রাইভেটাইজ করে। রিপোর্টটা কোন জায়গায়? শুধুমাত্র ইলেকট্রিসিটির ব্যাপারে যদি আমরা চিন্তাভাবনা যদি সীমাবদ্ধ রাখি তাহলে গোটা পিকচারটাকে দেখতে পাবো না। মানে অন্ধের হস্তি দর্শনের মতো কেউ লেজ, কেউ মাথা, কেউ হয়তো পা ধরে বসে থাকবে। ভারতবর্ষের এই মুহূর্তে যারা যে সদস্য সংখ্যা যারা কাজ করছে তার কম করেও 90% অচিরেই বেকারত্বের সম্মুখীন হবেন। কারণ আমরা জানি যে এআই এই যে শক্তিটা সেটা যখন এর মধ্যে প্রবেশ করবে তখন লোকের প্রয়োজন পড়বে না। রাজ্য সরকার ভূমাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় আজও সক্রিয় রয়েছে মাফিয়ারা। মেহেরপুর এলাকায় ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বেশ কয়েকজন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকার বাসিন্দা শোভা সংবাদ মাধ্যমকে জানান, আমরা চাই যে প্রীতম দাস এটা হচ্ছেন ভূ মাফিয়া। হ্যাঁ, এটা জমিনের দালালি করুন। কয়দিন পরে অন্য জমিন লইলা, অন্য বিক্রি করলা, অন্য কথা করলা, তারা খালো ওইটাই ব্যবসা আর দাদাগিরি করুন তারা। হ্যাঁ, দাবি চাই যে মানে এই যে এইটা জমি নিয়ে যেটা যে আজকে ঝগড়াঝাটি হয়েছে, আজকে যে মারামারি হয়েছে, যে আমি এটাই চাই যে এটা যাতে মানে আমি মীমাংসা করতে চাই। আমি এটা লইয়া আর ঝগড়া করতে চাই না। আজকে আমার দেখুন, আজকে আমার শ্বশুরের এই অবস্থা, আমার ননদের এই অবস্থা, আর আরেকদিন আজকে যদি আমরা বাসায় থাকতাম, আমার বাচ্চা একটা ছোট আছে, আমার জালের একটা বাচ্চা ছোট আছে, আজকে যদি আমরা যদি যেতাম ঝগড়াটা মানিতে, আজকে আমরা উপরে পড়লো, আমার বাচ্চার উপরে পড়লো। এটাই চাই যে আজকে আমরা মানে আমি চাই যে আমার এটা তারা শাস্তি চাই, তারা শাস্তি চাই। প্রীতম দাস এটার শাস্তি চাই আর গায়ত্রী দাসের শাস্তি চাই। আমি আজকে আমার হাজবেন্ড একলা, আজকে আমার শ্বশুর আর ননদের ট্রিটমেন্ট করে, কেউ নাই এখন ট্রিটমেন্ট করানি। আমার হাজবেন্ডের আন্তাজি আমার হাজবেন্ডের উপরে এফআইআর লিখে আমার হাজবেন্ডের থানাত নিয়ে রাখি দিছে। এখন আমার শ্বশুর আমার ননদের এখন কে ট্রিটমেন্ট করতো, কেউ নাই। আমার বাসুর এখন আইছে না, আমার বাসুরও এখনো নিবিয়াত থেকে আই রাখে এখন ট্রিটমেন্ট করতো। তারা এই সিরিয়াস অবস্থার মধ্যে কে এখন ট্রিটমেন্ট করতো, দৌড়াদৌড়ি করার কেউ নাই। এখন আন্তাজি আমার মিশামিশি আমার হাজবেন্ডের উপরে কেস দিয়ে রাখি দিছে, থানাত নিয়ে বয়া রাখি দিছে। আমি মাত্র থানার থেকে আইছি, আমার হাজবেন্ড এখনো বন্ধ ছাড়ছে না। আজকে আমার যে শ্বশুর আর আমার ননদ পরে তখন তারা রেখে দেখবো, তারা রেখে ট্রিটমেন্ট করাইতো। এখন
আগামী 2 মে রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী 11 এপ্রিল মনোনয়ন দাখিল করার শেষ দিন ধার্য করেছে কমিশন। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে। কংগ্রেসের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির তরফে বানানো পঞ্চায়েত ম্যানেজমেন্ট কমিটির তরফে শিলচর দলীয় কার্যালয়ে সোমবার এক জরুরি বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল তৈরি করার পাশাপাশি যোগ্য প্রার্থী হিসেবে দল কাকে মনোনয়ন প্রদান করবে সে বিষয়ের উপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্ভবত রাত 9টা নাগাদ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। প্রথমে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন কুমার বড়া মহাশয়কে ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামে এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং এপির নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মণ্ডলীরা বসে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেই কথা অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসেবে সবার সামনে আপনাদের সামনে বলতে চাই, যদি কোনো ধরনের যদি কেউ মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি, যদি ওনাদের কাছে কোনো ধরনের আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বুঝাবুঝি হয়েছে, তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বুঝাবুঝি করা হবে তাকে দল থেকে 24 ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে। তাতে জেলা সভাপতি হোক, কোনো বড় নেতাই হোক, আর চায় কোনো তৃণমূল কর্মী হোক। কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরের কর্মীদেরকে প্রাধান্য দিয়ে, কারণ তৃণমূল স্তরের কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিই। যে জায়গাতে এপি সদস্য হবেন সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে যেখানে জেলা পরিষদ হবে সেখানে যারাই কংগ্রেস দলের টিকিট পাবেন সবাই আমাদের দলের প্রার্থী। ওয়াকফ আইন বাতিলের দাবিতে শ্রীভূমি জেলার নীলামবাজার সার্কেল কার্যালয় উত্তাল করে তুললেন মুসলিম জনগণ। সোমবার একাধিক মুসলিম সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিল 6 নম্বর জাতীয় সড়কের দিকে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী। তাদের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর নীলামবাজার সার্কেল অফিস চত্বরে প্রতিবাদকারীরা জমায়েত হন। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ওয়াকফ আইন মানে না, মানব না স্লোগান দেন তারা। প্রতিবাদকারীদের অভিযোগ, সংশোধিত ওয়াকফ আইন সংখ্যালঘুদের জমি ও সম্পত্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করছে, যা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। অবিলম্বে এই আইন প্রত্যাহার না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানিয়ে দেন সংগঠনগুলোর কর্মকর্তারা। আমরা এখানোর যে মর্যাদা আমরা মানতাম। প্রথম নম্বর, আমরা আজকে আইসি অনারেবল সার্কেল অফিসার ডে এই সার্কুলারটা দিবার লাগিয়া, এই মেমোরেন্ডামটা দিবার লাগি কিতা কারণ হইল এই যে ওয়াক বিল যেটা আইছে এটা খালা কানুন, এটার উদ্দেশ্য আমরা চাই না এই খালা কানুন ওয়াপস লও লাগবো, এটা লাগি লওয়া লাগবো। 2 মাস মাতি আমরা মাত শেষ। আমরা পয়লা আমরা নাম আমরা মুসলমান। 2 আমরা রে সকল পয়লা ইন্ডিয়ার ইতিহাস, 1 মিনিট, ইন্ডিয়ার ইতিহাসে সকল পয়লা এক কানুন আইছে যেখানে আগে জানতাম মুসলমান আর হিন্দুরে ভাগাভাগি করে, এখন আমরা মুসলমানরে ভাগাভাগি করে। একজন দেখর প্র্যাকটিসিং মুসলিম আর আরেকজন দেখুন নন প্র্যাকটিসিং মুসলিম। আমরার কলিমা তৈয়্যিবর বাদে আর কোনো ডিস্টিংশন নাই। 2 আমরার ব্যবহারে বালা পাইয়া যদি কোন নন মুসলিম আমরার কলিমা তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ তানরে 5 বছর অপেক্ষা করা লাগবে তাইন ডোনার মেম্বার হইবার লাগিয়া, যেটা আমরা মানি না। অনারেবল সার্কেল অফিসার, আপনার থ্রুতে আমরা এই মেমোরেন্ডামটা আমরা আপনারে দিয়ার, আপনি এটা অনারেবল প্রেসিডেন্ট হিজ এক্সেলেন্সি রে পাঠাইবা। এখানে আমরা দুঃখ দর্দ, আমরা এই লার্জ মানুষ, এখানে আপনি এই মানুষ থেকে চিন্তা করবেন না যে এই মানুষ, আমরা কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ যতদিন পর্যন্ত হইছে না আমরা কিন্তু এই সংগ্রামটাকে সরতাম। কেন্দ্র পুনর্বিন্যাসের নামে বরাক উপত্যকার 2টি বিধানসভা আসন কর্তন করার প্রতিবাদে 2023 সালের 27 জুন বরাক উপত্যকা ব্যাপী সর্বাত্মক বন্ধ পালনের ডাক দিয়েছিল প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি কংগ্রেস দলও এদিন বন্ধ পালনের আহ্বান করেছিল, যাদের সমর্থন জানিয়েছিল অন্যান্য বিরোধী দল। এ নিয়ে প্রদীপ দত্তরের বিরুদ্ধে মামলা করেছে করিমগঞ্জ পুলিশ, যার পরিপ্রেক্ষিতে আগামী 17 মে তাকে করিমগঞ্জ কোর্টে হাজিরা দেবার জন্য সম্প্রতি নির্দেশ পাঠানো হয়েছে।
এর প্রতিবাদে এবার সরব হলো সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুব শাখা। আকশা যুব শাখার সভাপতি সজল দেব রায় বলেন, এই নোটিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রদীপ দত্ত রায়কে হেনস্থা করার জন্যই পাঠানো হয়েছে। না হলে ঘটনার 2 বছর পর এভাবে নোটিশ পাঠানোর কথা নয়। এছাড়া এজাহারে অন্যান্য দলের উল্লেখ থাকলেও কোনো পদাধিকারীর নাম উল্লেখ নেই। সজল বলেন, প্রদীপ দত্ত রায় এই উপত্যকার অন্যতম প্রাক্তন ছাত্রনেতা এবং এক প্রতিবাদী ব্যক্তিত্ব। তাকে হেনস্থা করার এই ধরনের উদ্যোগ নিন্দনীয় এবং এটি প্রকারান্তরে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার প্রচেষ্টা। কাছাড় পুলিশের জালে নারী সরবরাহকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে হায়দ্রাবাদ এলাকার এক অঞ্চল থেকে নারী পাচারকারীর সঙ্গে জড়িত এক মহিলাকে গ্রেফতার করে। ধৃত রূপালী দত্ত কাছাড় জেলার কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। রূপালী দত্তের বিরুদ্ধে 2টি নাবালিকা বিক্রির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। গতিকে আমি সেই সংক্ৰান্তে তদন্ত চলাই গৈছো আৰু তদন্ত চলাই যাওঁতে ইয়াৰ অন্যতম প্ৰধান অভিযুক্ত তেওঁৰ নাম হ'ল ৰূপালী দত্ত, ব্ৰাহ্মণ গ্ৰাম কালাইন। তেওঁ হায়দৰাবাদত আছিলে আৰু হায়দৰাবাদৰ গাচি বাউলি বুলি এটা পুলিচ ষ্টেচন আছে। সেই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত এটা অঞ্চলত আশ্ৰয় লৈ আছিলে আৰু আমি বিশেষ সূত্ৰৰ পম খেদি আৰু আমি আৰক্ষীৰ এটা দল তাত পঠাইছিলোঁ আৰু সেই দলটোৱে তাৰ পৰা সেই মহিলাগৰাকীক এৰেষ্ট কৰি আমাৰ ইয়ালৈ লৈ আছে। আৰু ইতিমধ্যে আমি মাননীয় আদালতত মানুহগৰাকীক আমি অলৰেডি আমি প্ৰডিউচ কৰিছোঁ আৰু প্ৰডিউচ কৰাৰ লগে লগে মাননীয় আদালতে আমাক 5 দিনৰ আৰক্ষী হেফাজতত আমাক দিছে আৰু আমি বিস্তৰ তেওঁলোকক সোধপোছ কৰি আছোঁ। আৰু আমি জনাত তেওঁ বহুত এনেকুৱা ঘটনাৰ সৈতে জড়িত হ'ব পাৰে। গতিকে আমি আৰু কি এই ঘটনাটোৰ লগত তেওঁ কি তথ্য লাভ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। কিন্তু সদ্যহতে আমি এই ঘটনাটোৰ সৈতে মানৱ সৰবৰাহকাৰী ঘটনাটোৰ সৈতে জড়িত অন্যতম মূল ব্যক্তি ৰূপালী দত্তক আমি ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁক বৰ্তমান পুলিচ হেফাজতত আছে আৰু আমি দূৰ তদন্ত চলাই আছোঁ। তেওঁৰ লগত আৰু এগৰাকী মহিলা জড়িত হৈ আছে আৰু সেই মহিলাগৰাকীও এতিয়া বৰ্তমান পলাতক অৱস্থাত আছে আৰু আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰে তাইকো আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হম। পৃথিবীতে একদিকে যেমন অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হচ্ছেন মানুষ, অন্যদিকে এই অঞ্চলে চিকিৎসা বিভ্রাটের শিকার হচ্ছেন অনেকেই। এই সংকট থেকে রক্ষা পেতে সবাইকে যথার্থ স্বাস্থ্য সচেতন হতে হবে। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় এই অভিমত ব্যক্ত করা হয়। এবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্ধারিত আলোচনার বিষয় ছিল স্বাস্থ্যকর সূচনা, আশাব্যঞ্জক ভবিষ্যৎ। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দেব, ইউটিডিসির সভাপতি সঞ্জিত দেবনাথ, কবি সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বরাক উপত্যকায় এইমস প্রতিষ্ঠার জোরালো দাবি উত্থাপিত হয়। আমরা দেখছি যে এখানকার কিছু কিছু বেসরকারি যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও রোগীদের গিনিপিগ হিসাবে ব্যবহার করা হয় এবং দেখা যায় তারা লম্বা ওষুধের তালিকা দেন এবং সেই ওষুধ নকল না আসল সেটা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। কারণ এই অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে বারবার কিন্তু ভেজাল ঔষধের তারা কারখানা ধরা পড়েছে, সেগুলো নানাভাবে পাচার হয়ে আসতে যাচ্ছে। এ বিষয়ে কিন্তু যথার্থ কোনো তদন্ত হচ্ছে না, কোনো নজরদারি হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা যে কথাটি বলতে চাই যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে, বিশেষত যুব প্রজন্ম যেভাবে বহু ক্ষেত্রেই তারা নেশা গ্রহণ করে চলেছেন, একেবারে খৈনি নানা রকম গুটকা থেকে শুরু করে যেভাবে তারা মাদকাসক্ত হচ্ছেন, যেমন যেভাবে মদ গ্রহণের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে একটা উৎসাহিত করা হচ্ছে। যে দেখবেন যে ইদানিংকালে যেভাবে যুবকদের মধ্যে মদ গ্রহণের, ধূমপান গ্রহণের যে প্রবণতা বাড়ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অনেকেই তারা একেবারেই দেখা যাচ্ছে ইদানিংকালে অনেকেই দেখা যাচ্ছে আকস্মিকভাবে তাদের মৃত্যু হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে ওয়ার্ল্ড হেলথ ডে আজকের এই দিনে আমাদের এই বিষয়টি গভীরভাবে ভাবতে হবে এবং প্রতিদিন আমরা এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আমরা সংসদের পক্ষ থেকে এটা জানিয়ে দিচ্ছি যে আমরা নিরন্তরভাবে স্বাস্থ্য পরিষেবায় এই অঞ্চল যাতে সকল বাধা কাটিয়ে উঠতে পারে
আমরা একদিকে যেমন এই ব্যাপারে সরকারের কাছে দাবি জানাবো। কাছাড়ের বালিঘাটে ভূমি বেদখলের আশঙ্কায় ভুগছেন এক পরিবার। সোমবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন বালিঘাটের বাসিন্দা বালাই মিয়া এবং তার দুই পুত্র নজরুল হক ও বজরুল হক। নজরুল হক জানান, এ ব্যাপারে গত 5 এপ্রিল শনিবার পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ জানিয়ে এর প্রতিকার চেয়েছেন। দুই অভিযুক্ত হলেন বালিঘাটের দিলওয়ার হোসেন লস্কর ও তোপখানার ইউনুস খান। সেই জমিন নিয়ে দিলওয়ার হোসেন লস্কর, ইউনুস খান আরো বড় অনেকজন লোকজন নিয়ে ওনারা জমিনটা দখল করার চেষ্টা করছে এবং এই জমিন নিয়ে পয়সা খেয়ে পুলিশ 2022 ইংরেজিতে বলেছে যে এই জমিতে বাউন্ডারি আছে, ভুয়ার রিপোর্ট দিয়েছে। সেটা আমি এসপি স্যারের কাছে বলেছি, বলার পরে উনি এই কথার বিরুদ্ধে এগনেস্টে কোনো কথা বলছেন না, উল্টা আমাদেরকে আরো হেরানি করেছেন, তাড়িয়ে দিয়েছেন। আমরা কোথায় গিয়ে বিচার পাব? এইটা প্রশাসনে আমাদের কোনো সহযোগিতা করছে না এবং আমরা ভুক্তভোগী হইতেছি। এটা বিচার চাওয়ার জন্য আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা উপযুক্ত বিচার চাই, যেহেতু প্রশাসন পাবলিককে সেবা করার জন্য বসে আছে। ওনারা কি করছেন আপনার কাছে আমরা এটাই ধরে বসেছি। আর আদালতে মামলা হয়েছে এই বিষয় নিয়ে দিলওয়ার হোসেন লস্কর, ইউনুস খান এটা নিয়ে মামলা করেছে, সেই মামলাটাও রদ্দ করা হয়েছে। ওনারা সেই কেসটা আমাদের ফেভারে পেয়েছি। এর কারণে ওনারা অনেক ধরনের হেরানি করেছে, আমাদের ঘরে অ্যাটাক করার চেষ্টাও করেছে। আমরা ঘরে থাকতে পারছি না। প্রশাসন কই, আপনারা কি করছেন? মারা যাওয়ার পরে আপনারা বেরিয়ে আসবেন না। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের উদ্যোগে নার্ভ চিকিৎসা শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর শম্ভুধ ধরের তত্ত্বাবধানে 150 জন রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শিবির উপস্থিত রোগীরা মাইগ্রেন, স্নায়বিক ব্যথা, নার্ভ দুর্বলতা ও স্পাইনাল সমস্যার জন্য চিকিৎসা পান। স্থানীয় সমাজসেবী তথা স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক বরভুইয়া মহাশয় ও শিক্ষক জাহানউদ্দিন লস্কর মহাশয় এবং অন্যান্য স্থানীয় জনগণ এই উদ্যোগকে একটি আশীর্বাদ বলে অভিহিত করেন। শিবিরটি অনুষ্ঠিত হয় বাম বিদ্যাপীঠ হাই স্কুলের প্রাঙ্গণে। ভবিষ্যতে আরও শিবিরের পরিকল্পনা রয়েছে। আমাদের রমজান চলছিল আর ঈদের উপলক্ষে আমরা অনেকদিন আসতে পারিনি। এখন ঈদ শেষ হয়েছে, এখন এখানে এই অঞ্চলে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো সেটা এর মধ্যে প্ল্যান করে একটু কম সময়ের মধ্যেই প্ল্যান করতে লেগেছে, যে কারণে সবাই হয়তো জানেও না। তো আমরা বিভিন্ন জায়গায় যখন ক্যাম্প করি প্রায় 200-300 পেশেন্ট দেখি। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি, ইভেন মিজোরামেও করেছি, ত্রিপুরায় করেছি, বরাক ভ্যালিতে, করিমগঞ্জ, কাছাড়, তারপরে বিভিন্ন অঞ্চলে এখন অব্দি আমরা 20-25টা ক্যাম্প করে ফেলেছি। আর এটা চলছে প্রায় 1-1.5 বছর ধরে আমরা ক্যাম্প করি। তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আর যতজনের মানুষ যে বাড়িতে কেউ থাকে যাদের নিউরো সংক্রান্ত প্রবলেম আসে আজকে দেখাবেন। আমরা পেশেন্টও দেখব, কিছু ওষুধও বিতরণ করব, আর কিছু নিউরো টেস্ট, বিভিন্ন যেগুলো টেস্ট লাগে ওগুলোও করা হবে, তারপরে ফিজিওথেরাপি দেখানো হবে, সবকিছু করা হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় আজ কালাইন চা বাগান হাসপাতাল প্রাঙ্গণে একটি বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই বিনামূল্যে শিবিরটি সকাল 11টা থেকে শুরু হয়, বিকেল 3টে পর্যন্ত চলে। লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট সন্দীপ চক্রবর্তী ও রাহুল বিশ্বাস মিলে বৃহত্তর কালাইন সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট 130 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। তাদের মধ্যে 33 জন রোগীর ক্যাটারেক্ট ছানি ধরা পড়ে। নার্স পূর্ণিমা দাস ও সহকারী শামসুদ্দিন লস্কর শিবিরের প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করেন। যাদের ক্যাটারেক্ট ধরা পড়েছে তাদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স আই হসপিটাল শিলচরে আগামী 8 এপ্রিল ও 11 এপ্রিল এই দুটি পর্যায়ে করা হবে। এছাড়াও আজকের শিবিরে 49 জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি কাটিগড়া অ্যাসেম্বলি কমিটি এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ তথা লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে আমরা কালাইন বাগান হাসপাতালে একটি ছানি শনাক্তকরণ শিবির আয়োজন করেছি। আমরা দেখলাম এত অঞ্চলের তথা এত পার্শ্ববর্তী অঞ্চলের লোকরা সক্রিয়ভাবে এই ক্যাম্পে উপস্থিত হয়েছেন
এবং নিজের ট্রিটমেন্ট করিয়েছেন। লায়ন্স আই হসপিটালের কর্তৃপক্ষ ডাক্তাররা একে ট্রিটমেন্ট করেছেন এবং আমরা দেখলাম 33% 33 জন পেশেন্টের ছানি ধরা পড়েছে এবং আমরা ওদেরকে আগামীকাল অর্থাৎ আগামী 11 তারিখ 2টি ফেজে ওদেরকে লায়ন্স আই হাসপাতালে ফ্রি অপারেশন করাবো। এই সফল শিবিরকে আয়োজন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে ইয়াসি কাটিগড়ি অ্যাসেম্বলি কমিটি এবং ওদের মারফতে তথা বাগান কর্তৃপক্ষের মারফতে আমরা এতদূর অঞ্চলে প্রচার করতে পেরেছিলাম আজকের ক্যাম্পের ব্যাপারে এবং শুধু কালাইন নয়, বৃহত্তর কালাই অঞ্চল থেকে লোকরা এখানে উপস্থিত হয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কালাইন বাগানের যিনি ম্যানেজার আছেন SK তাপারিয়াজি, ওনার বিশেষ সহযোগিতায় আজকে এই সুন্দর আয়োজন হয়েছে। আমরা লায়ন্স ক্লাব ফিউচার ভ্যালি ভিউ পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা আজকে সংযুক্তভাবে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আজকে এই ক্যাম্পকে সফল করেছেন। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করল সরকারি মডেল কলেজ বরখলা। সোমবার জালুইতলা গাঁও পঞ্চায়েত কমিউনিটি হলে কলেজের উইমেন সেল, IQAC, NSS শিক্ষা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় কাছাড় ক্যান্সার হাসপাতাল, ব্লাড ব্যাংক, পবন NGO এবং দেবলোক SHGর সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতা সভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির উপর বক্তব্য পেশ করেন ছোট দুধপাতিল মডেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর দীপমালা দেব। রক্তদান ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর শবনম বরভুইয়া, ত্রিবেণী সঙ্গম ক্লাবের সভাপতি সেবক পাল, IQACর কোঅর্ডিনেটর ডক্টর মফিজুর রহমান, দেবলোক SHGর সম্পাদিকা অনিমা পাল, মহিলা সেলের কোঅর্ডিনেটর সরুশিখা দেবনাথ, পাবন NGOর সদস্য অনিতা নন্দী, বাংলা বিভাগের প্রধান মধুমিতা ঘোষ, একাডেমিক কোঅর্ডিনেটর বাহরুল আলম লস্কর প্রমুখ। পরে কি হবে, এনিমিয়া হবে, এনিমিয়াটা না হবার জন্য কি করব, বা এনিমিয়া হয়ে গেছে ধরুন, তারপরে যদি উত্তর স্টেজগুলোতে যায় তখন মেয়েটা কি সাফার করতে পারে, মেয়েটা সাফার করলে মেয়েটার ফ্যামিলি সাফার করতে পারে, মেয়েটার ফ্যামিলি সাফার করলে গোটা সমাজটা সাফার করবে। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই মেয়ে একজন আছে, মা আছে, দিদা আছে, ঠাকুমা আছে, বোন আছে, পিসি আছে, সবাই রয়েছে। তো আমি শুরু করছি খুব একটা দেরি না করে। প্রথম কথা হলো এনিমিয়া। এনিমিয়া আজকালকে আমি যেহেতু সব জায়গায় বলে থাকি, তো আমি এখন একটা সাব আরবান এরিয়াতে এসেছি, তো এই এরিয়ার হিসেবে আমরা কথা বলতে হবে। এখানে যারা মেয়েরা রয়েছেন ওরা সবাই জানে আমরা সুষম আহার কাকে বলি, ব্যালেন্স ডায়েট কাকে বলি, আমরা সবাই খাতায় পত্রে কিন্তু পড়ে থাকি। কিন্তু আমরা যখন থালাটা নেই, ভাতের থালাটা যখন নিজেই সকাল দুপুর নেই, তখন কিন্তু এই সুষম আহারের কনসেপ্টটা আমাদের মাথায় থাকে না। বেশিরভাগ মেয়ে, এমনকি আমি 8-9 বছরের মেয়ের কথা বলছি না, অ্যাডোলেসেন্টের 3টা স্টেজ থাকে, 10 থেকে 13, 13 থেকে 17, 17 এন্ড অ্যাবাভ, 3টা স্টেজ। আমাদের ভাবতে আমরা জানি বা ভাবি, বা টিচার্সও ভাবে ওদের স্টুডেন্টসদেরকে যে 6, 7, 8 এর মেয়েরা তো ম্যাচিওরড, আমরা এটা প্রিজিউম করে নিই। কিন্তু 6, 7, 8 এর মেয়েরাই যে শুধু ডাল আর ভাত দিয়ে ভাত খায় 3 বেলাই, অন্য কিছু যে খায় না, সেটাও কিন্তু আমরা জানতে হবে, বুঝতে হবে। আর এই সময়টাতেই ওদের যখন মেনস্ট্রুয়াল ফেজটাও স্টার্ট। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বিদ্যুৎ খণ্ড বেসরকারীকরণের প্রতিবাদ অব্যাহত, শিলচরেও বিক্ষোভ। বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তাল আতালবস্তি দাসপাড়া। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দলীয় কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল কড়া ব্যবস্থা গ্রহণ করবে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।